আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ওয়াটার রিজার্ভার ডিজাইন। তো ওয়াটার রিজার্ভার ডিজাইনে আমরা আমাদের ম্যানুয়ালে যদি দেখতে পাই, স্ক্রিনেও দেখা যাচ্ছে, এটা একটা ওভারহেড ওয়াটার রিজার্ভার দেখানো হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে এই ওভারহেড ওয়াটার রিজার্ভার যেটা আছে এটার ডিজাইনটা দেখে একটা আইডিয়া নিয়ে নেওয়া, যেন আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ডিজাইন করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যদি কোথাও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই টাইপের ফিলোসফির যদি আরসিসি ওয়ার্ক করতে হয় রেগুলার সাইজে, খুব বড় সাইজ হলে তখন ফান্ডামেন্টস একটু ভিন্ন, বাট রেগুলার সাইজে হলে আমরা যেন সেগুলো ডিজাইন করতে পারি, আমরা আরসিসির বেসিক কনসেপ্টটা যেন পেয়ে যাই, এটাই আমাদের ফিলোসফি। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের একটা ওয়াটার রিজার্ভারের থ্রি ডাইমেনশনাল ভিউ দিয়ে দেওয়া আছে, থ্রিডি ভিউ। তো এখানে একটা সাইজ ডিফাইন করে দেওয়া আছে, লেন্থে সামথিং, উইথ, হাইট ডিফাইন করে দেওয়া আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু এই সাইজগুলো আমাদের ডিফাইন করা থাকে না, আমাদেরকে এই সাইজগুলো ডিফাইন করে নিতে হয়। তো সাধারণত আমাদের এই যে হাইট, যেটা এই হাইটটা আমাদের ডিজাইনের একটা বেসিক প্যারামিটার, যে আমাদের হাইটটা কত হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের স্টোরেজের পরিমাণের উপর নির্ভর করে। আর এছাড়া এই যে এরিয়া, মানে দ্যাট হুইচ মিনস এই যে লেন্থ এবং উইডথ, এইটা আসলে নির্ভর করে আমরা পার্টিকুলার কোন লোকেশনে জিনিসটা ডেভেলপ করতে চাচ্ছি, এই জায়গার উপরে নির্ভর করে। তো আমাদের এখানে যে ডাইমেনশনটা দিয়ে দেওয়া আছে এটা আরবিটারি না, এটার পিছনে লজিক আছে। সেই লজিকটা কি সেটা আমি এখন একটু তোমাদের সাথে শেয়ার করব। সাধারণত ওয়াটার রিজার্ভারটা কোথায় হয় এবং আমরা এখানে যে ওয়াটার রিজার্ভারটা দেখাচ্ছি এইটার লোকেশনটা কোথায়। আমরা এখানে যে ওয়াটার রিজার্ভারটা দেখাচ্ছি এটার যে ডাইমেনশনটা, এটা ডাইমেনশনটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু এই টাইপের একটা ডাইমেনশন গত ক্লাসেই দেখে এসেছিলাম। সেটা হলো আমরা যখন স্টেয়ার ডিজাইন করেছিলাম, এই যে আমাদের যে স্টেয়ার ডিজাইনটা ছিল, আমাদের স্টেয়ার ডিজাইনের যদি কেউ প্ল্যানে যাও দেখবা স্টেয়ারের উইডথ এবং স্টেয়ারের লেন্থ কিন্তু কাছাকাছি এরকমই ছিল, হয়তো 2-3 ইঞ্চি কম বেশি একটা লেখার কারণে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি ছিল। এটার পিছনে অন্যতম প্রধান কারণ হলো নর্মাল সার্কামস্টেন্সে আমাদের ওয়াটার রিজার্ভারটা স্টেয়ারের উপরে হয়। আমি আবারও বলছি, নর্মাল সার্কামস্টেন্সে আমাদের ওয়াটার রিজার্ভারটা স্টেয়ারের উপর হয়। রেগুলার আমরা কনভেনশনাল যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো ডিজাইন করে থাকি এইগুলোর ক্ষেত্রে স্টেয়ারের উপরে হবে। ফ্যাক্টরি বা হসপিটাল বা ইনস্টিটিউশন এই সকল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা ওয়াটার রিজার্ভারে হয় না, একাধিক ওয়াটার রিজার্ভার, এগুলো প্লাম্বিং লাইন ডিস্ট্রিবিউশনের জন্য প্রয়োজন হয়। সো কিন্তু সেগুলো চেষ্টা করা হয় মোটামুটি ভাবে স্টেয়ারের লোকেশনের উপরে করার জন্য। এখন প্রশ্নটা হলো কেন স্টেয়ারের লোকেশনের উপরে আমরা এই জিনিসটা চিন্তা করি। তার অন্যতম প্রধান কারণ হলো যখন আমরা একটা ওয়াটার রিজার্ভার ডিজাইন করি আমাদের একটা ফিলোসফি থাকে যে আহ, যেন আমরা ওয়াটার রিজার্ভারে, যদি আমি রেক্টেঙ্গুলার, নর্মালি রেক্টেঙ্গুলারই হয়, সার্কুলার খুব কমই হয়, এই যে রেক্টেঙ্গুলার যে ওয়াটার রিজার্ভার গুলো থাকে এই ওয়াটার রিজার্ভার চারটা কর্নারে যেন সাপোর্ট পাওয়া যায়, চারটা কর্নারে যেন আমি সাপোর্ট দিতে পারি, তাহলে আমার ওয়াটার রিজার্ভারটা কোয়াইট স্টেবল হয়। আবার এই ওয়াটার রিজার্ভারের ভলিউমটা এই এরিয়ার উপরে নির্ভর করে। আমার যে পরিমাণ ভলিউম দরকার হবে এইটা আসবে হলো আমার পার ক্যাপিটা কনজাম্পশন থেকে, যে আমার টোটাল এই বিল্ডিং বলো সেটা ইনস্টিটিউশনাল পারপাস হোক, মেডিকেল পারপাস হোক অথবা রেসিডেন্সিয়াল হোক, আমি যেটাই কাজ করতে যাচ্ছি তার টোটাল যেই ওয়াটার রিকোয়ারমেন্ট, সেই টোটাল ওয়াটার রিকোয়ারমেন্টকে এই এরিয়া দ্বারা ভাগ করে দিতে হয়। এই এরিয়া দ্বারা ভাগ করে দিলে যেই হাইটটা আমরা পেয়ে যাই, এটা হলো বেসিক ফিলোসফি। আমরা কিছুক্ষণ পরে ক্যালকুলেশন আছে সেটাও দেখব। তো এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা স্টিয়ারের উপরে দেওয়া হয় তার অন্যতম প্রধান কারণ, আমরা যদি এইভাবে একটা স্টেয়ার, র্যান্ডমলি আমি একটা স্টেয়ার চিন্তা করি, একটা স্টেয়ারে তো কলাম থাকবে, তো সাধারণত কলামগুলো বিভিন্ন ডিস্টেন্সে থাকে, কিন্তু এই সিস্টেমের সবচাইতে কাছাকাছি চারটা কলাম আমি নর্মালি স্টেয়ারেই পেয়ে থাকি।
স্টেয়ারে দেখা যায় আমার এরকম 7.5 ফিট দূরে দুটা কলাম, আবার তার থেকে 14 ফিট বা সর্বোচ্চ 15 ফিট ডিস্টেন্সে কিন্তু আমি আরো দুটো কলাম পেয়ে থাকি। ফলে দেখা যায় এইখানে যে কলামগুলো আমি দেখতে পাচ্ছি, এই কলামগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে আমি দেখব যে আমাদের এই কাছাকাছি যে কলামগুলো আছে, এই কাছাকাছি কলামের উপরে ওয়াটার রিজার্ভারটা ডিজাইন করে দেওয়া হচ্ছে। এখন এইটা ছাড়া আমি অন্য যেখানে যাই না কেন, এই এই 4টা কলাম ছাড়া আমি অন্য যেখানেই যাই না কেন, আমার কিন্তু এরিয়াটা অনেক বড় হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি ওয়াটার রিজার্ভারটাকে এরকম একটা লোকেশনে করতে চাই, দেখা যাবে এখানে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স 18 ফিট, তারপরে এই ডিরেকশনে একটা কলাম থেকে একটা কলামের ডিস্টেন্স হয়তো বা 15 ফিট। তাহলে এই যে 18 ফিট বাই 15 ফিট, এটা দেখা যায় এরিয়া অনেক বড় হয়, এবং সেই এরিয়া বড় হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার হাইটটা অনেক কম চলে আসে। কিন্তু প্র্যাকটিক্যালি আমি ওয়াটার রিজার্ভারের হাইট কখনোই 5 ফিট তো দেওয়া, আমি মানে 5 ফিট একটা মিনিমাম বলি আমরা, বাট আমি 6 ফিটের নিচে দেওয়া প্রেফার করি না। তার পিছনে কারণ হলো এই ওয়াটার রিজার্ভারটাকে পরিষ্কার করা। সো দেখা যায় আমাদের যে রেগুলার কনভেনশনাল ওয়েতে, তোমরাও দেখবা তোমাদের এই ম্যানুয়ালে যে সলিউশনটা দেখবা স্ট্যান্ডার্ড বিল্ডিং এ, সেই স্ট্যান্ডার্ড বিল্ডিং এর ক্যালকুলেশনে দেখবা যে কতটুকু প্রয়োজন হয়। একটা রেগুলার স্ট্যান্ডার্ড বিল্ডিং এ যে পরিমাণ ওয়াটার কনজাম্পশনের প্রয়োজন পড়ে, সেই ওয়াটার কনজাম্পশনকে যদি আমি এত বড় এরিয়া দ্বারা ভাগ করি, লাইক হলো আমি স্টিয়ার না নিয়ে যদি অন্য কোথাও নেই, তাহলে দেখা যাবে আমার ডেপথ চলে আসবে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট। তো আমার 2, 2.5 ফিট, 3 ফিট হলেও তো অ্যাকচুয়ালি দিতে হবে কত? আমাকে 6 ফিট দিতে হবে। সো এই কারণে কলামগুলো কাছাকাছি থাকলে আমার জন্য বেটার হয়। এইটা হলো একটা ফিলোসফি কেন আমরা স্টিয়ারের উপরে দেই। 2 নম্বর ফিলোসফিটা হলো, আমরা আমাদের নর্মাল যে হাউস হোল্ড কাজের জন্য যেই ওয়াটার সাপ্লাই সিস্টেমটা তৈরি করি রেগুলার বাসায়, সেখানে পানিটা নর্মালি গ্র্যাভিটেশনাল ফ্লোতে যায়। তার মানে ওয়াটার রিজার্ভারে পানি থাকবে, আমাদের এখানে পানির লাইনগুলো এইভাবে থাকবে, জাস্ট গ্র্যাভিটেশনাল ফ্লোর মাধ্যমে পানিটা চলে যাবে। সো একটা 8 তলা বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং এর দোতলায়, 3 তলায় পানির প্রেসারে কলে সার্টেন প্রেসার অটোমেটিক্যালি জেনারেট করবে, এটা বিগ ডিল না। কিন্তু আমার একটা 10 তলা বিল্ডিং এরই 10 তলায় ওয়াটারের কলে যে বিভিন্ন ফসেটস গুলো থাকে, এগুলোতে যেন সাফিসিয়েন্ট পরিমাণ ওয়াটার প্রেসার ডেভেলপ করে, এই কারণে এই ওয়াটার রিজার্ভারটা যত উপরের দিকে রাখা যায়, তত আমি এলিভেশন হেড পাবো। আর এলিভেশন যত হেড পাবো, আমার পাইপের যাবতীয় ফ্রিকশনটাকে ওভারকাম করে আমি কলে সাফিসিয়েন্ট পরিমাণ ওয়াটার প্রেসারটা পাবো। এখন এই সিঁড়ির লোকেশনে ওয়াটার রিজার্ভারটা রাখলে আমার আরেকটা সুবিধা যেটা হয়, বাই ডিফল্ট যেটা হয়, এই আমার টপ ফ্লোরের উপরে ছাদে ওঠার জন্য এখানে কিন্তু একটা চিলে কোঠার মতন করা হয়। এই চিলে কোঠার হাইট নরমালি 9 থেকে 10 ফিট হয়। সুতরাং আমি এই সিঁড়ি বাদে অন্য যে কোনো জায়গায় যদি আমি এই ওয়াটার রিজার্ভারটা করতে যাই, তাহলে আমার ওয়াটার রিজার্ভারটার হাইট কম হওয়ার কারণে একদম টপ ফ্লোরে ওয়াটারের প্রেসার কম আসবে। এইটা একটা ফিলোসফি। 2 নম্বর হলো, সে ওয়াটার প্রেসারটা যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে আবার প্রায় 10 ফিট 12 ফিট পরিমাণ একটা কলাম রেজ করতে হবে, যেইটা আসলে আমার সিঁড়িতে দিলে অ্যাডিশনাল রেজ করতে হয় না, কারণ আমার চিলে কোঠার জন্য অলরেডি কলাম লাগবে, আমি তার উপরে জাস্ট ওয়াটার রিজার্ভারটা প্লেস করে দিলাম। তো এইগুলো হলো জেনারেল ফিলোসফি আর কি, যে আমরা ওয়াটার রিজার্ভারটাকে কেন স্টিয়ারের উপরে দেই। এছাড়া আরো টার্মোলজি থাকে, বা আমি যদি যেমন ইনস্টিটিউশনে বললাম, ফর এক্সাম্পল আমি যদি আমাদের ভার্সিটির রেসপেক্টে কথা বলি, আমাদের ভার্সিটির রেসপেক্টে যদি কথা বলি, দেন লাইক হলো আমি যদি আমাদের ভার্সিটির প্ল্যানের করি, আমাদের ভার্সিটির প্ল্যানটা একটু এরকম। আমি যদি ব্লক ওয়াইজ এটাকে এভাবে ভাগ করে দিই, ব্লক ওয়াইজ এভাবে ভাগ করে দিলে, এটা হলো আমাদের এ ব্লক, এটা আমাদের এ ব্লক, এটা আমাদের সি ব্লক, এটা আমাদের বি ব্লক। এখন আমাদের ভার্সিটির রেসপেক্টে, আমাদের ভার্সিটি বলতে অ্যাকচুয়ালি আমি একটা ইনস্টিটিউশনকে বোঝানোর জন্য এই জিনিসটা বলতেছি, একটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এটা বলছি যে কিভাবে চিন্তা করা হয়। এটা হসপিটাল বা বড় বড় গার্মেন্টস এর জন্য কিন্তু চিন্তা করা হয়। দেখো এইখানেও কিন্তু ফিলোসফিটা অনেকটা ওই যে স্টিয়ারের ফিলোসফিটাও কিন্তু কিছুটা ব্যবহার করা হয়েছে। আমাদের ভার্সিটির
যেমন এই কর্নারে ওয়াটার রিজার্ভার আছে, আমাদের এই কর্নারে ওয়াটার রিজার্ভার আছে, আবার এই কর্নারেও কিন্তু ওয়াটার রিজার্ভার আছে, এইদিকেও ওয়াটার রিজার্ভার আছে। এটার পিছনে অন্যতম প্রধান কারণ যে আমাদের, তোমরা সবাই দেখেছো যে এই যে এ ব্লক, এটা যদি আমাদের ভার্সিটির এন্ট্রি হয়, আমি ভার্সিটিটাকে এক্সাম্পল আকারে বলছি, এন্ট্রি হলে এই এ ব্লকের এই শেষ মাথায় একসাথে কিন্তু টয়লেট গুলো সব এখানে রিজার্ভ প্লেস করা। আবার বি, এই সি এবং বি ব্লকের এই যে কানেক্টিং পয়েন্ট টয়লেট গুলো কিন্তু এইখানে। আবার আমাদের টিচার্স কর্নার, যেটা টিচার্স কর্নারটা কিন্তু এইখানে, এবং এই লোকেশনেই কিন্তু আবার সেখানে কিছু টয়লেট সিস্টেম জেনারেট করা, as well as in the section of C। এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আবার সিঁড়ি আছে, এই লোকেশনের এইখানেও কিন্তু সিঁড়ি আছে, এইখানেও কিন্তু সিঁড়ির প্লেসমেন্টটা আছে। তো এখানে সিঁড়ি একটা প্যারামিটার, কিন্তু সিঁড়ির চেয়ে বড় প্যারামিটার হলো এখানে অ্যাকচুয়ালি টয়লেট গুলো, যেহেতু ইনস্টিটিউশন মাঝখানে জায়গা তো সব ক্লাসরুম আকারে ব্যবহার হচ্ছে, এই জন্য টয়লেটটা যে কর্নারে ওয়াটার রিজার্ভারটা, আবার এই এত বড় স্ট্রাকচারে সাধারণত একটা ওয়াটার রিজার্ভার করা হয় না। এই কারণে করা হয় না, কোনো কারণে যদি একটা ওয়াটার রিজার্ভার ফেল করে, যেন অন্যান্য ওয়াটার রিজার্ভার দিয়ে সাপোর্ট দেওয়া যায়, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, একটা বিশাল বড় ওয়াটার রিজার্ভার তৈরি করার চাইতে ছোট ছোট ওয়াটার রিজার্ভার তৈরি করলে খরচ অলমোস্ট একই রকম হয়। ওইটার আমি ব্যাখ্যা পরে দিব যখন আমি ডিজাইনে যাব। আর আমার প্লাম্বিং লাইনের যে খরচগুলো, এখান থেকে যে জিনিসটা হয়, ফর এক্সাম্পল আমার এ ব্লকের এই যে কর্নারে এই স্টুডেন্ট টয়লেট যেটা আছে, এই লোকেশন থেকে টয়লেট গুলো সব নিচের দিকে চলে গেছে, এখান থেকে কিন্তু পাইপ গুলো আমার ভার্টিক্যালি নিচে থেকে গেলে চলে যেত, কিন্তু কোনো কারণে যদি আমাকে এখান থেকে এই যে সামনে থেকে নিতে হতো, তাহলে পুরো এই লেন্থ জুড়ে, এবং সেটা কিন্তু কম নেই, পুরো লেন্থ জুড়ে কিন্তু আমার পাইপলাইন গুলো টানতে হতো। এটা যেমন আমার খরচ বাড়ায় দিত, প্লাস এই পাইপলাইন গুলো মেইনটেনেন্স এবং রিস্ক ফ্যাক্টর হয়ে যেত, কোনো কারণে পাইপলাইন গুলো ক্ষতিগ্রস্ত। এখানে কিন্তু একদম শুধু ভার্টিক্যালি নামার কারণে পাইপলাইন গুলো ক্ষতি হওয়ার কিন্তু পসিবিলিটি কমে গেছে। তো এইরকম বিবেচনায় কিন্তু আমার ওয়াটার রিজার্ভারের লোকেশনটা ভ্যারি করে। এত কথা কেন বললাম? উদ্দেশ্য একটাই, আমি তো পার ক্যাপিটা কনজাম্পশন জানি যে প্রত্যেকটা মানুষ কি পরিমাণ পানি কনজিউম করে, ক্যালকুলেশন পরে দেখবো। তারপরে আমার ওই ইনস্টিটিউশনে বা ওই বাসাতে বা ওই হসপিটালে অ্যাপ্রক্সিমেটলি কতজন ভিজিটর আসতে পারে, তো কত ক্যাপিটা কনজাম্পশন, কতজন আসতে পারে, মাল্টিপ্লাই করলে টোটাল ভলিউম পেয়ে যাব, যে কত ভলিউমের আমার পানির দরকার। সেই পানিটাকে আমি কি একটা রিজার্ভারে নিব না একাধিক রিজার্ভারে নিব, এইটা যেমন একটা বিষয়। দুই নাম্বার, একটাতেই বা একাধিক রিজার্ভার যেখানেই নেই না কেন, সেই ভলিউমটার তো আমার একটা রিজার্ভার ডিজাইন করতে হবে, রিজার্ভারের তো একটা ভলিউম লাগবে, তাহলে রিজার্ভারের ভলিউমের জন্য অ্যাকচুয়ালি আমার শুরুতেই লাগবে হলো তার এরিয়া, তার লেন্থ কত হবে, উইডথ কত হবে। লেন্থ এবং উইডথ বের হয়ে গেলে তাকে আমি ওই ভলিউমকে লেন্থ উইডথ দ্বারা ভাগ করে দিলে আমার হাইটটা বের হয়ে যাবে। দিস ইজ দ্য বেসিক ফিলোসফি, আমাদের ম্যানুয়ালে ওইভাবে ক্যালকুলেশন করা আছে, আমরা এরপরে এখনই দেখব। তো আপ টু দিস লেভেল তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করো। স্যার ওয়াটার রিজার্ভারের ম্যাক্সিমাম হাইট কতটুকু সাধারণত দেওয়া হয়? এইটার কোনো ম্যাক্সিমামের কোনো লিমিট নাই। ম্যাক্সিমামের লিমিট নাই বলতে আমি যেটা বুঝাচ্ছি, ফর এক্সাম্পল তুমি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতেছো, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়তো মাটির নিচে কিছুটা থাকবে, মাটির উপরে থাকবে, বা এই যে আমাদের রিসেন্টলি ট্যানারি নিয়ে গেল সাভারে, সেখানে কিন্তু সেন্ট্রাল ইটিপি সিস্টেম, যে প্রত্যেকটা ট্যানারি থেকে ওয়েস্ট একটা সেন্ট্রাল লোকেশনে আসবে, তো সেই জায়গার ওই এক একটা যেই তোমার রিজার্ভার যেখানে ওয়েস্ট গুলো ট্রিট হবে, সেগুলো কিন্তু নরমালি 30-40 ফিট হাইট হচ্ছে, ক্লিয়ার? সো ওই জিনিসটা আমি আলোচনা করব পরে। তো এইটার হাইটের ওইভাবে লিমিট দেওয়াটা ডিফিকাল্ট, তবে হাইট যত বেশি দিবা, মানে ডিজাইন এর জন্য মোমেন্ট হিউজ পরিমাণ বাড়বে। এই ক্যালকুলেশনটা শুরু হলেই দেখতে পারবা। বিষয়টা এরকম না যে আচ্ছা আমি 10 ফিট দিলাম, 10 ফিটের জায়গায় 15 ফিট দিলাম, আমি তো মাত্র 50% ইনক্রিজ করছি, তা কিন্তু না। আমি 10 ফিটের জায়গায় 15 ফিট যদি দিয়ে দেই, আমার মোমেন্ট 50% না, মোমেন্ট হয়তো 200% ইনক্রিজ হয়ে যাবে বা 300% ইনক্রিজ হয়ে যাবে। ক্যালকুলেশনটা দেখবা একটু পরে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসি, সেটা হলো এই ওয়াটার রিজার্ভার বিভিন্ন ফিলোসফিতে ডিজাইন করা যায়। আমরা এখানে কোন ফিলোসফিতে ডিজাইন করেছি? এই আমাদের ম্যানুয়ালে আমরা যে ফিলোসফিতে ডিজাইন করেছি, এখানকার আমাদের ফিলোসফি ছিল যে আমাদের এই কলামগুলো এখানে এসে শেষ হয়ে যাবে,
আমাদের কলামগুলো এখানে শেষ হয়ে যাবে, দেন এই কলামগুলো বিম দ্বারা কানেক্টেড থাকবে, এই কলামগুলো বিম দ্বারা কানেক্টেড থাকবে। আর এই যে এই ওয়ালগুলো, এই রিজার্ভারের যে ওয়ালগুলো, এইগুলো ক্যান্টিলিভার স্ল্যাবের মতন বিহেভ করবে। দ্যাট মিনস এই ওয়ালগুলো এই বিমের সাথে একটা মনোলিথিক্যাল কাস্টিং করে, মনোলিথিক্যাল কাস্টিং পুরোপুরি যদি 100% নাও করতে পারি, এই ওয়ালের রেইনফোর্সমেন্টটাকে বিমের ভিতরে ভালোভাবে ইনসার্ট করে দেওয়া হবে, যেন এইটা একটা সাপোর্ট হিসেবে, অলমোস্ট ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করে, এবং এই ওয়ালটাকে ক্যান্টিলিভার ওয়াল। আর উপরের যে স্ল্যাব আছে, এই উপরের স্ল্যাব জাস্ট সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হবে। দ্যাট মিনস আমার ওয়ালের যে রেইনফোর্সমেন্ট কেন করছে ব্যাখ্যা পরে দিব। এই উপরের যেই স্ল্যাব আছে, এই স্ল্যাবেরও তো রেইনফোর্সমেন্ট আসবে, আর এই ওয়ালেরও তো রেইনফোর্সমেন্ট আসবে। এই দুইটা রেইনফোর্সমেন্টকে একজন আরেকজনের সাথে কানেক্ট করা হবে না। দ্যাট মিনস জাস্ট তারা রেস্ট করবে। এই ওয়ালের রেইনফোর্সমেন্টটা এই স্ল্যাবের ভিতরে, স্ল্যাবের ঢালাই হয়তোবা ধরো 4.5 থেকে 5 ইঞ্চি হবে, এই রডটা হয়তোবা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ ইনসার্ট হয়ে ছেড়ে দিব, কোনো বাইন্ডিং হবে না। আবার এই স্ল্যাবের রডটাও যে স্ল্যাবে কন্টিনিউ করবে, এই ওয়ালের রডের সাথে তার কোনো বাইন্ডিং হবে না, বা এটাকে হুক করে ওয়ালের ভিতরে ইনসার্ট করা হবে না। এই জায়গাটা অলমোস্ট, যদিও ঢালাইয়ের কারণে আমরা তো যেন কোনো লিকেজ না হয়, এই জন্য ঢালাই দিয়ে মুখটা সিল করে দিব, কিন্তু আমাদের টার্গেট থাকবে এই জায়গাটা যেন অলমোস্ট ফ্রি ইন্ডের মতন কাজ করে। এই জায়গাটা কোনো প্রকার কোনো সাপোর্ট কাজ করবে না, কারণ আমরা রেইনফোর্সমেন্টে কোনো প্রকার কোনো জয়েন্ট দিব না। এখন কেন দিব না, কেন এটাকে ক্যান্টিলিভার ওয়াল হিসেবে ডিজাইন করব, সেটা আমি ব্যাখ্যা একটু পরেই দিচ্ছি। আর এটা ছাড়া কি করা যায় সেটা আমি লেকচারের শেষে দিব, যে ক্যান্টিলিভার ওয়াল ছাড়া অন্য কোনো মেথড করা যায় কিনা, ক্যান্টিলিভার কেন করেছি, অন্য কোনো মেথড করা যায় কিনা, এবং সেই মেথডগুলো কখন করব, এগুলো একদম লেকচারের শেষে আলোচনা করব। তো এবার আমরা একটু ঝটপট আমাদের ক্যালকুলেশনটা দেখি। আমরা অলরেডি 3.1 এ ওয়াটার সাপ্লাই, 3.1 এর যে এনভায়রনমেন্টাল আমাদের কোর্স ছিল, সেখানে আমরা অলরেডি কিছুটা পড়ে আসছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে আরসিসি তৈরি করব তার জন্য কিছু ডাটা প্রোভাইড করে দেওয়া আছে, এফসি প্রাইম এফও এর ভ্যালু কত হবে। এইখানে আমাদের ম্যানুয়ালে অ্যাপ্রক্সিমেটলি বলে দেওয়া হয়েছে একটা 6 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ইউনিট আছে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের একটা 6 স্টোরি বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটে এখানে 5 জন করে মেম্বার। আচ্ছা, আর এখানে বলা আছে ওয়াটার কনজাম্পশন 210। এটা অ্যাকচুয়ালি বিএনডিসি 1993, আসলে এটাই পরবর্তীতে 2006 যেটা, তবে আমরা আসলে ব্যবহার করব 2020। ওকে, 2020 যেটা আছে সেটা ব্যবহার করব। তো এটা বিএনডিসি কোড, সরি মানে ব্যবহার করব বলতে প্রফেশনালি ব্যবহার করব, কিন্তু তোমাদের ল্যাব রিপোর্ট তৈরি করার জন্য রোলের সাথে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। সো ওটাতে যা আসে তাই ব্যবহার করবে, কিন্তু তোমরা পরবর্তীতে প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য এটা। আর এখানে 2006 অনুযায়ী যেটা দেওয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য দেওয়া আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং, আবার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কনভেনশনাল রেসিডেন্সিয়াল বিল্ডিং। তোমরা এই বিএনবিসি তে গেলে এটা শুরুর দিকে আছে, শুরুর দিকে সম্ভবত পার্ট 2 বা পার্ট 3, টা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, ওখানে আছে। তো এটা ধরো, এটা যদি ইনস্টিটিউশন হয় তাহলে কিন্তু আবার পার ক্যাপিটা কনজাম্পশন অনেক কমে আসে। আবার এখানে রেগুলার ইউনিট বা অ্যাপার্টমেন্ট সিস্টেম করা হয়েছে, বাট এটাই যদি তুমি আবার বাংলো স্টাইল বা ওই টাইপের করো, যেখানে তোমার সুইমিং পুল ফেসিলিটিস থাকবে, ওকে, এই সকল ক্ষেত্রে কিন্তু আবার এটাকে বাড়ায় ধরার জন্য বলা আছে ওয়াটার কনজাম্পশন। তো তোমার পার্টিকুলার প্রজেক্টে কি পরিমাণ ওয়াটার কনজাম্পশন, এটা তোমাকে অ্যাজ পার কোড ব্যবহার করতে হবে। সো এখানে একটা দিয়ে দেওয়া আছে, এটা তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বোঝাচ্ছি, আর তোমাদের ল্যাব রিপোর্টে বললামই রোলের সাথে অ্যাডজাস্ট করা থাকবে। ওকে, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করেছে, 6 তলা বিল্ডিং, 2টা করে ইউনিট, প্রত্যেকটাতে 5 জন করে, তাহলে এই বিল্ডিং এর টোটাল মানুষ থাকতেছে 60%। এই 60% এর প্রত্যেকের পার ক্যাপিটা কনজাম্পশন যদি 210 লিটার হয়, তাহলে এই বিল্ডিংটায়, এবং আমরা ধরে নিতেছি এই বিল্ডিংটায় এমন একটা রিজার্ভার আমরা ডিজাইন করব, যে রিজার্ভারটায় একবার যদি ফুল পানি ভরে নেই, তাহলে সারা দিন আর পানির প্রয়োজন হবে না, ফুল ডে। এটা প্রয়োজন পড়লে তুমি হাফ ডেও করতে পারো, প্র্যাকটিস আছে। ওভারহেড ওয়াটার রিজার্ভার
ফুল ডে এবং হাফ ডে দুটাই প্র্যাকটিস আছে। আমরা যেমন ফুল ডে ধরে কাজ করেছি, করে আমাদের দেখবা যে সাইজটা মানে মোটামুটি ভাবে কমই আসবে। যদি এটা খুব বড় আসতো আমি অথবা ফুল ডে জায়গায় হাফ ডে ধরে নিতাম। আচ্ছা, তো এখানে আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো টোটাল ওয়াটার কনজাম্পশন। এখানে দেখতেছি আমরা 12,600 লিটার ফুল ডে হিসাবে। এটাকে জাস্ট মিটার কিউবে কনভার্ট, সরি এই 1000 লিটার জানি আমরা লিটার এবং মিটার কিউবের সম্পর্ক। মিটার কিউব সেখান থেকে ফিট কিউব, যেহেতু আমরা সবকিছু ইঞ্চি ফিটে করতেছি, তাহলে এখান থেকে আসতেছে কত 445। দ্যাট মিন্স আমাদেরকে এমন একটা ওয়াটার রিজার্ভার ডিজাইন করতে হবে যার ভলিউম হবে, প্রসিড করি, আমাদের ভলিউমটা পেয়ে গেছি। আর এখানে তো আমাদের লেন্থ আর উইডথ আমরা জানি। এই ভলিউমটাকে লেন্থ এবং উইডথ দ্বারা ভাগ করে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাইট চলে আসতেছে কত, অ্যাপ্রক্সিমেটলি 4.09। 1 ফিট আমরা ফ্রিবোর্ড যেটা আছে ধরলে কত আসে, 5.09। এবং আমি শুরুতে লেকচারে বলেছি আমি 6 ফিট ধরাটা প্রেফার করি মিনিমাম, যেহেতু ভিতরে একটা মানুষের ঢুকে পরিষ্কার করার একটা ইস্যু থাকে। সো 6 ফিট। তো এখানে আমরা ফুল ডে হিসাবে 6 ফিট। এখন কারো যদি এমন আসে যে এই হাইটটা 9 ফিট 10 ফিট আসে, কিন্তু সে চাচ্ছে যে একটু ইকোনমিক্যাল ডিজাইন করতে, সে কিন্তু চাইলে হাফ ডে ধরে 6 ফিট ডিজাইন করতে পারে। এটা আর 6 ফিটের জন্য ডিজাইন দেখাচ্ছি। লাস্ট কথাটা বুঝলাম না, কি বললেন? আমরা 9 ফিট 10 ফিট আসলে না, যেমন ধরে নাও যে এখানে আমার হয়তো 9 ফিট আসতো, কিন্তু কেউ হয়তো একটু ইকোনমিক্যাল ডিজাইন করতে চায়, সে কিন্তু চাইলে এই ফুল ডে জায়গায় হাফ ডে ধরে নিতে পারে। হাফ ডে ধরে নিলে কিন্তু তার এই 9 ফিটটা কমে হয়তোবা ওই 4.5 ফিট 5 ফিটই আসবে, তখন কিন্তু সে 6 ফিটের রিজার্ভারও ডিজাইন করতে পারে। ওকে। আর অনেকের এমনও হতে পারে যে হাফ ডেতেই 12 ফিট আসছে, তাহলে তার তো আর কিছু করার নেই, তাকে 12 ফিট ধরে ডিজাইন করতে হবে। আচ্ছা, এবার আমরা এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের হাইট 6 ফিট পেয়ে গেছি। এই ডায়াগ্রামটা এটা হলো একটা এলিভেশন। ওকে, এটা এলিভেশন মানে হলো আমরা এই যে ওয়াটার রিজার্ভারের এই একটা ওয়াল, এটা কিন্তু ওয়াটার রিজার্ভারের একটা ওয়াল, একটা এলিভেশনাল কাট নিয়ে নেওয়া হয়েছে। এখন পানি যত নিচে যায়, পানি যত নিচে যাবে সয়েলের মতন, সে কি করবে, গামা এইচ আকারে প্রেসার ডেভেলপ করবে। তার মানে পানি কিন্তু ইউনিফর্ম লোড দিবে না, পানি কিন্তু এরকম ট্রায়াঙ্গেলি ডিস্ট্রিবিউটেড লোড দেবে। সো পানি যদি এইভাবে ট্রায়াঙ্গেলি ডিস্ট্রিবিউটেড লোড দেয়, তাহলে প্রত্যেকটা লোকেশনে, এই যে ডায়াগ্রামে প্রত্যেকটা লোকেশনের প্রেসার কত, গামা এইচ। আমি যদি এখন ফর এক্সাম্পল যে কোনো একটা লোকেশন চুজ করে নিই, আমি যে কোনো একটা লোকেশনে চুজ করে নেই, তাহলে তার প্রেসার কত হবে ওই লোকেশনে, গামা এইচ, এটা হবে ওই লোকেশনের প্রেসার। আচ্ছা, এখন এই গামা এইচটা কি করছে, আচ্ছা তো যে কোনো লোকেশনে আমার প্রেসারটা হলো গামা এইচ, আর এটা যেহেতু ট্রায়াঙ্গেল আকারে দিচ্ছে, তো আমি যেহেতু পুরো জায়গাটার যদি মোমেন্ট নিতে চাই, তাহলে মোমেন্ট নিতে গেলে আমাকে কি করতে হবে, এই ডায়াগ্রামের পুরো প্রেসারের একটা সামেশন নিতে হবে। তো এটা যদি ট্রায়াঙ্গেল, এই প্রেসার ডায়াগ্রামটা যদি ট্রায়াঙ্গুলার, তাহলে আমাকে কি করতে হবে, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত, এটার হাইট আমি যদি ধরে নেই এইচ, এটার হাইট যদি আমি এইচ ধরে নেই, তাহলে ফিলোসফিটা কি আসতেছে, যে আমি যে কোনো লোকেশন মিড হাইটে ধরি, উপরে ধরি, যেখানেই ধরি, আমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হলো হাফ ইনটু, আমি এটা একটু ক্লিয়ার করি, যে কোনো লোকেশনে হবে যেটা আমার এই হাইটটা যেহেতু এইচ, তাহলে যে কোনো লোকেশনের প্রেসার হলো গিয়ে গামা এইচ। তাহলে ট্রায়াঙ্গেলের জন্য যদি মোমেন্ট বের করতে চাই, ফিলোসফি হলো ট্রায়াঙ্গেলের এরিয়া কত, হাফ ইনটু ট্রায়াঙ্গেলের বেস। ট্রায়াঙ্গেলের বেস মানে হলো যেখানে টাচ করি না কেন সেই লোকেশনের পানির প্রেসার, যেখানে টাচ করি না কেন সেই লোকেশনের পানির প্রেসার, সেই লোকেশনের পানির প্রেসার কত, গামা ইনটু সেই লোকেশনের ডেপথ, সেই লোকেশনের ডেপথ কত, এইচ। এইচ এর ভ্যালু বিভিন্ন রকম হবে, মানে এইচ হলো ভেরিয়েবল। তাহলে আমার ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে বেস কত, গামা এইচ, এটা হলো বেসের ভ্যালু প্রেসার ডায়াগ্রামের। আর এই ট্রায়াঙ্গেলের হাইটটা কত, যেই এইচ এর জন্য আমি এই ফোর্সটা পেয়েছি সেই এইচ। তাহলে এই হাফ ইনটু গামা এইচ ইনটু এইচ যদি করে ফেলি,
তাহলে আমি যে প্রেসার ডায়াগ্রামটা নিব, এই প্রেসার ডায়াগ্রামের যে কোনো লোকেশন থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের হয়ে যাবে। এটা গেল ফোর্স। আচ্ছা, কাজ করবে কোথায়? এই টোটাল ফোর্সটা কাজ করে কোথায়? সেন্টারে, সেন্ট্রয়েডে কাজ করবে। তো আমরা কি জানি? আমরা জানি যে ট্রায়াঙ্গেলের সেন্টারটা 1/3 সবসময় of তার বেস page. থেকে কোথায় থাকে? 1/3 উপরে থাকে। তাহলে এটা 1/3 মানে হলো Yes. 1/3 অফ কোথায় থাকবে? এইচ এ থাকবে। 1/3 অফ এইচ এ থাকবে। সো আমি যদি, এটা হলো লোড, এই যে টোটাল ফোর্সটা বের করে ফেললাম, তাকে মাল্টিপ্লাই করতেছি কার সাথে? ডিসটেন্সের সাথে। এই যে সেন্ট্রয়েড, তাহলে লোড ইনটু ডিসটেন্স মানেই তো কি? মোমেন্ট। সো এইটা চলে আসতেছে 1/6 গামা এইচ কিউ। এইটাই হলো আমার যে কোনো লোকেশনের মোমেন্টের ফান্ডামেন্টাল ইকুয়েশন। দ্যাট মিন্স আমি এই ওয়ালটা, এই যে ওয়ালটা তৈরি করলাম, এই ওয়ালটার যে কোনো লোকেশনে আমি যদি সিলেক্ট করি, যে কোনো লোকেশনকে সিলেক্ট করলে টপ থেকে ওই লোকেশনের ডেপথটাকে আমি বলবো এইচ, এবং সেই এইচ ধরে ওই লোকেশনের এইখানে তোমাদের ল্যাব ম্যানুয়ালে যে কাজটা করেছে, এটা আমরা আগে থেকেই জানি। সাধারণত 5 ফিট 6 ফিট বা ইভেন 8 ফিট পর্যন্ত ওয়াটার রিজার্ভারে আমাদের, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখতে চাই, সেটা হলো এই ওয়াল যেটা আছে, ওয়াটার রিজার্ভারের ওয়াল যেটা থাকে, এটা নরমালি মিনিমাম থিকনেস 5 ইঞ্চি করা হয়। মিনিমাম থিকনেস 5 ইঞ্চি করা হয়, এর কম করা হয় না। তার পিছনে দুটা কারণ থাকে। একটা কারণ হলো এই ওয়ালে আমরা সাধারণত 2 লেয়ারের রেইনফোর্সমেন্ট দিব, এটা তোমরা ডিটেইলিং এ দেখবা। তো 2 লেয়ারে যখন একটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, ওটার থিকনেস যদি 5 ইঞ্চির কম হয়, ওখানে কিন্তু রেইনফোর্সমেন্ট বসায় কংক্রিটের ঢালাইটা ঠিক মতো করা যায় না। এইটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো আমাদের নরমাল টার্গেটটা কি থাকে? আমাদের নরমাল টার্গেট থাকে আমাদের ওয়াটার রিজার্ভারের যে পানি, তার টেম্পারেচার যেন অ্যাটমসফিয়ারের সাথে খুব বেশি ফ্লাকচুয়েট না করে। দ্যাট মিন্স আমাদের ঠান্ডার সিজনে যেন পানিটা একেবারে খুব বেশি, মানে বাইরের টেম্পারেচার 15 ডিগ্রি হয়ে গেল, আমার পানিও যেন 15 ডিগ্রি না হয়ে যায়। বা বাইরের টেম্পারেচার আমার যদি 40 ডিগ্রি হয়ে যায়, আমার ওয়াটার রিজার্ভারের পানির টেম্পারেচার যেন 40 না হয়। এই কারণে এই থিকনেসটা যতটা বেশি দেওয়া যায়। তো সবকিছু বিবেচনায় 5 ইঞ্চি হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ। কেউ চাইলে প্রয়োজন যদি পড়ে সেটা তো বাড়াতেই হবে, বা যদি সেরকম সার্কামস্টেন্স হয় সেখানে 5 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চিও ব্যবহার করা যেতে পারে। তো নরমালি 5 ইঞ্চি প্রোভাইড করে। আচ্ছা, এই কথাটা কেন বললাম? এই কারণে বললাম, এই যে তোমাদের ছবিতে দেখবা যে এই 6 ফিট হাইটকে 3 ফিট 3 ফিট করে ভাগ করে নিছে। এই 3 ফিট করে ভাগ করে নেওয়ার পিছনে উদ্দেশ্য হলো ইকোনমিক্যাল করা যায় কিনা এইটা বোঝার জন্য। কিন্তু আমরা আগে থেকেই জানি যে এটা থিকনেস যদি 5 ইঞ্চি নেই, এটাকে 3 ফিট করে ভাগ না করে যদি পুরো 6 ফিট ডেপথ নিয়েও কাজ করি, দেখো আমি যদি মোমেন্ট বের করি, পুরো 6 ফিট নিয়ে মোমেন্ট বের করলে এই যে 1/6 গামা এইচ কিউ, আমার মোমেন্ট আসতেছে কত? 2.25। আর উপরের 3 ফিটের জন্য মোমেন্ট আসতেছে কত? দেখো 0.28। তার মানে এই ওয়াটার রিজার্ভারের হাইট যদি 3 ফিট হতো, তাহলে আমার ওয়ালে মোমেন্ট জেনারেট করতো 0.28, আর এটা 6 ফিট হয়ে যাওয়ার কারণে কত আসছে? 2.25। তার মানে 10 গুণ। তুমি হয়তো চিন্তা করতেছো আরে 3 ফিটের জায়গায় 6 ফিট করেছি, কিন্তু মোমেন্ট কিন্তু 10 গুণ হয়ে গেছে। তো এই জিনিসটাই আমি আসলে ওই সময় তোমাদেরকে বলতে চাইছিলাম যে আমরা 6 ফিট 7 ফিট একটা ডিজাইন হয়তো বা ল্যাব ম্যানুয়ালে করে ফেলছি, বা আমরা আমাদের লাইফে কোনো একটা জায়গায় হয়তো 8 ফিট ওয়াটার রিজার্ভার করছি, অন্য একটা প্রজেক্টে গিয়ে আমাদের হয়তো বা ওয়াটার রিজার্ভার 12 ফিট 14 ফিট হয়ে গেছে। চিন্তা করলাম ঠিক আছে 8 ফিট 10 ফিট তো করতে জানি, আমাদের 30-40% হাইট বাড়ছে, আমরা রেইনফোর্সমেন্টটা জাস্ট ডাবল করে দেই, হবে না। তোমার মুভমেন্ট বেড়ে যাবে 5 গুণ 6 গুণ। তোমার থিকনেস 8 ফিটের হাইটের জন্য যদি তোমার থিকনেস 6 ইঞ্চিতে গভর্ন করে, তোমার 14 ফিটের জন্য দেখা যাবে 12 ইঞ্চি বেশি লাগবে, রেইনফোর্সমেন্ট 3 গুণ হয়ে যাবে। তো এরকম অনেক ফিলোসফি আছে। তো যাই হোক, এইখানে যে বিষয়টা আমি অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম যে আমরা 5 ইঞ্চি থিকনেস নিয়েছি, এবং এই মোমেন্টের ভেরিয়েশন থেকে আমরা জানি যে এই 2.25 যেটা একদম 6 ফিটের বটমের মোমেন্ট, এই বটমকে সাপোর্ট ধরলে যে মোমেন্ট আসে এইটাই মিনিমামে গভর্ন করে যাবে। তো এইটাই তোমাদের দেখাবো, এটাই মিনিমামে গভর্ন করে যাবে, উপরের জন্য আর ডিজাইন করার কোনো দরকার নেই। এটাই এখানে পরে করবে। এখানে আরসিসি ক্যালকুলেশনটা একটু তোমরা দেখো। ওয়াল থিকনেস ধরে নিছে 5 ইঞ্চি, সো ইফেক্টিভ ডেপথ হলো 4 ইঞ্চি।
এখান থেকে আমাদের ডি বের করেছে, ডি কত আসছে 3.56। এখন এই ডি বের করার সময় যে মোমেন্টটা, সেই মোমেন্টটা একটু খেয়াল করো, এই মোমেন্টটা কত 2.25। এই 2.25টা কোথায় আসছে, যদি সাব মানে ওয়াটার রিজার্ভারটাকে আমি একদম ফুল হাইট ধরি, 6 ফিট ধরি, আর 3 ফিট ধরলে তো কত 0.28। সো পুরো হাইট ধরেও আমার ডি আসছে কত 3.56, আর আমি ডি 4 ইঞ্চির নিচে ধরতেই পারবো না, তার মানে আমার মিনিমামে কি করছে, ও সরি 3.56 1.92 1.92 সরি আরো কম। সো আমি তো এখানে ধরেছি কত 4, আমার তাহলে এই 0.28 এর জন্য কি আর তাহলে ক্যালকুলেশন করার কোনো দরকার আছে, কোনো দরকার নেই, আমি এইটা দিয়ে গভর্ন করে ফেলছি এবং আমি প্রসিড করব। আর আমার মিনিমাম রেইনফোর্সমেন্ট আসছে কত 0.12, আর আমার রেইনফোর্সমেন্ট লাগে কত 0.13। তার মানে দেখো, এবং এই 0.13 যে মোমেন্টটা বের করা হয়েছে, এখানেও কিন্তু মোমেন্ট ধরা হয়েছে কত 2.25। এখানেও কিন্তু এই মোমেন্টটাকেই অ্যাড্রেস করা হয়েছে, তার কারণ হলো একটাই, যে মিনিমামে গভর্ন করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি মিনিমাম হলো 0.12, আর আমার সর্বোচ্চ মোমেন্ট দিয়ে যদি আমি ডিজাইন করি, তাও আমার রেইনফোর্সমেন্ট আসে কত 0.13, ধরে নেওয়া যে মিনিমামে গভর্ন করবে। তার মানে আমার কি 0.28 দিয়ে আর ডিজাইন করার দরকার আছে, কোনোই দরকার নেই। আমি তাহলে এই যে এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেকশন, ওকে, এটা কিন্তু এই রেইনফোর্সমেন্টের যে সেকশনটা, এই যে 6 ফিট হাইট ওয়ালটা, 6 ফিট হাইট। এখন কিছুক্ষণ আগে আমরা একটা রেইনফোর্সমেন্ট বের করছি মোমেন্ট থেকে, আর এটা হলো আমাদের ওয়াল, এই যে 5 ইঞ্চি থিক ওয়াল, এই যে দেখো 5 ইঞ্চি দেখা যাচ্ছে ড্রয়িংটা, ড্রয়িংটা কি, আচ্ছা জি স্যার। 5 ইঞ্চি হলো তার থিকনেস, হাইট হলো 6 ফিট, এখানে যে কোনো একটা ডাইমেনশনে এটাকে কাট করছে। এখন আমরা এই মাত্র যে রেইনফোর্সমেন্টটা বের করলাম, সেটা আউটার ফেজের না ইনার ফেজের, এইটা কি কেউ বলতে পারবা? আমরা এই মাত্র যে রেইনফোর্সমেন্টটা বের করলাম, এই যে এটা, আচ্ছা এটা একজন বললা ইনার ফেজের, একজন বললা আউটার ফেজের, ঠিক আছে স্যার আউটার করতে। না, এইখানে সেম দিচ্ছে, কিন্তু তোমার যদি মিনিমামে গভর্ন না করতো তাহলে সেম আসতো। আউটার ইনার সেম না? আচ্ছা, এইখানে যে রেইনফোর্সমেন্টটা আমরা মাত্র ক্যালকুলেশন করলাম, রেইনফোর্সমেন্টটা কত ছিল আমাদের, এই মাত্র যে ক্যালকুলেশনটা করলাম আমরা, আমাদের সেই রেইনফোর্সমেন্টটা 0.13, এই 0.13টা কিন্তু এই ইনার ফেজের। আমাদের যেহেতু এই 0.13টাই মিনিমামে গভর্ন করছে, এই জন্য আমরা এই ইনার ফেজও 0.13 দেব, আউটার ফেজও 0.13 দিব। কিন্তু ফর এক্সাম্পল আমার ধরো এই 0.13 মিনিমাম না, ফর এক্সাম্পল আমার মিনিমাম রেইনফোর্সমেন্ট ধরে নাও 0.08, আর 0.13 হলো মোমেন্টের রেইনফোর্সমেন্ট। তাহলে আমি এমন ভাবে রেইনফোর্সমেন্ট ডিটেইল করতাম যেন আমার ইনার ফেজটা 0.13 হয় আর বাহিরের ফেজটা 0.08 হয়। এখন এটা কেন বললাম সেটা একটু ব্যাখ্যা করি। এইখানে খেয়াল করো, আমার সাপোর্ট কোথায়, এইখানে সাপোর্ট, পানি প্রেসার দিতেছে কোন দিক থেকে, এই দিক থেকে পানি প্রেসার দিতেছে। এটাকে যদি একটা ক্যান্টিলিভার স্ল্যাবের সাথে চিন্তা করি, কি হবে, ক্যান্টিলিভার স্ল্যাবে যদি সাপোর্টটা এদিকে থাকে আর লোডটা যদি এইভাবে আসে, তাহলে আমার এই জিনিসটা বেন্ড করে কিভাবে, এইভাবে বেন্ড করে না। আর সেক্ষেত্রে রেইনফোর্সমেন্ট দেই কোথায়, আমি যদি এটার একটা থিকনেস আঁকি, তাহলে রেইনফোর্সমেন্ট দেই কোথায়, টপ লেয়ারে, রেইনফোর্সমেন্ট দেই কোথায়, টপ লেয়ারে। এবার এই জিনিসটাকে যদি তুমি এরকম সোজা করে দাও, যদি এইভাবে সোজা করে দাও, তাহলে কি আসবে, সাপোর্ট এইদিকে, আমার ফোর্স এদিক থেকে আসতেছে, তাহলে জিনিসটা বেন্ড হবে কোন দিকে, জিনিসটা এইদিকে বেন্ড হবে। আর তাহলে এইটা যদি আমি থিকনেস নেই, তাহলে রেইনফোর্সমেন্ট কোন ফেজে, সো আমি এইখানে যে মোমেন্ট থেকে যে রেইনফোর্সমেন্টটা পাবো সেটা আমার ইনার ফেজে হবে। আমার এই পার্টিকুলার কেসে যেহেতু মোমেন্টটাই মিনিমাম রেইনফোর্সমেন্টে কভার করছে, এই জন্য ইনার ফেজ আউটার ফেজ তারা সেম দিয়েছে। কিন্তু যদি আমার মিনিমামে গভর্ন না করতো, তাহলে ক্যালকুলেশন করে যেটা আসতো সেটা ইনার ফেজ হতো, এবং এটা কিন্তু ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, কারণ আমি লেন্থ কোনটা নিয়েছি মোমেন্ট বের করার জন্য, এই যে ভার্টিক্যাল, ওকে। সো রেইনফোর্সমেন্টও ভার্টিক্যাল ডিরেকশনে।
আর আউটার ফেজে আমি এটা দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে এই আউটার ফেজে আমরা সবসময় মিনিমাম রেইনফোর্সমেন্ট দিব ওভারহেড ওয়াটার রিজার্ভ। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতেছি, আমাদের কিছু রড এই যে কাটা পড়েছে, এই রডগুলোকে কেন দেই, কত করে দিব, এবার আমি সেটার ক্যালকুলেশনটা দেখাবো তোমাদেরকে। তো সেখানে চলে যাচ্ছি। তো এখানে এটা আসলে হুপ স্ট্রেসের জন্য। তো হুপ স্ট্রেসটা কি, এটা যদি আমি তোমাদের একদম প্রথম ড্রয়িংটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, এই ড্রয়িংটা দিয়ে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় বোঝানোটা সহজ হবে। সেটা হলো এই যে পানি প্রেসার দিচ্ছে, হ্যাঁ, এই পানি কি করতেছে, পানি তো এই পার্টিকুলার ওয়ালে কি প্রেসার অ্যাপ্লাই করতেছে, পানি এই পার্টিকুলার ওয়ালে প্রেসার অ্যাপ্লাই করতেছে, এই পার্টিকুলার ওয়ালে প্রেসার অ্যাপ্লাই করতেছে, আবার পানি একই সাথে এই ওয়ালেও কিন্তু প্রেসার অ্যাপ্লাই করতেছে। ওকে, এই ওয়ালেও কিন্তু প্রেসার অ্যাপ্লাই করতেছে, তার মানে এই প্রেসারের কারণে এই ওয়ালটা এইরকম বাহিরের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর এই প্রেসারের কারণে পানিটা এই ওয়ালটা এইদিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এরা জোড়া আছে কোথায়, এই লোকেশনে একটা জোড়া অবস্থায় আছে। তো আমি যদি এখন এই ডিরেকশনে এইভাবে একটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি, আর এই ডিরেকশন থেকে যদি আমি একটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি, এই দুইটা রেইনফোর্সমেন্ট এসে কিন্তু এখানে একটা বন্ডিং তৈরি করবে। সো এই ওয়ালটা যখন বাহিরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, এই রডটা কি করবে, এই ওয়ালটাকে টেনে ধরে রাখবে। ওকে, আচ্ছা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে রডগুলোর কিছু নাম দিয়ে দিই। এই বড় ওয়ালে যে রড আছে, এই রডটাকে আমি বলতেছি রড এ, আর এই ওয়ালে যে রডটা আছে এইটার নাম দিয়ে দিলাম আমি রড বি বা রেইনফোর্সমেন্ট বি। এখন আমাকে একটু কেউ বলবা কিনা যে রেইনফোর্সমেন্ট এ ক্রিটিক্যাল না রেইনফোর্সমেন্ট, আচ্ছা, এখানে আমাদের রেইনফোর্সমেন্ট বি ক্রিটিক্যাল। বি ক্রিটিক্যাল এই কারণে, এই রডের পারপাসটা কি, এই রডের পারপাস হলো ওয়ালটাকে ধরে রাখা। সুতরাং যে ওয়ালে প্রেসার বেশি আসবে, যে ওয়ালে প্রেসার বেশি আসবে সেই ওয়ালটা ক্রিটিক্যাল হবে, আর সেই ওয়ালটাকে যে ধরে রাখবে সে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকবে। সো এখানে এ ওয়ালটাই কি লেন্থ বেশি, তাহলে এই এ ওয়ালে যদি লেন্থ বেশি হয় তাহলে এ ওয়ালে প্রেসারও বেশি হবে, আর এই বেশি প্রেসারকে ধরে রাখতে হচ্ছে কাকে, বি কে। সুতরাং আমার এই বি রেইনফোর্সমেন্টটা ক্রিটিক্যাল। আর এই বি ওয়ালটার লেন্থ কম, সো বি ওয়ালের প্রেসারও কম, আর এই কম প্রেসারকে ধরে রাখতে হচ্ছে কাকে, এ ওয়াল, এই এ রডকে। সুতরাং আমার এ আর বি এর ভিতরে বিটা ক্রিটিক্যাল হবে। সো এখানে ওই সেম ফিলোসফি, এ আর বি এর ভিতরে যেহেতু বি ক্রিটিক্যাল, আমি বি কে আগে ডিজাইন করব। যদি বি মিনিমামে গভর্ন করে যায়, আমি এ ওয়ালটার জন্য আর ডিজাইনই করব না, এটাও মিনিমামে গভর্ন করব। আর কোনো কারণে যদি বি আমার মিনিমামে গভর্ন না করে, তাহলে আমি এর জন্য, বি এর জন্য ডিজাইন করব, তারপরে এ কে চেক করব মিনিমামে গভর্ন কিনা। যদি করে যায়, হয়ে গেল, বি রড হবে হলো আমার ক্যালকুলেশনে, আর এ রড আসবে হলো আমার মিনিমামে, আর দুইটাও মিনিমামে নাও আসতে পারে, সেটা তোমার পার্টিকুলার চেকে যা আসে। কিন্তু এখানে যেটা বুঝতে চাইছি যে আমাদের বি ওয়াল ক্রিটিক্যাল হবে। সো বি ওয়াল ক্রিটিক্যাল হলে আমার প্রেসার বের করতে হবে কোন ওয়ালের, এ ওয়ালের প্রেসার বের করতে হবে। তাহলে এ ওয়ালে যদি আমি প্রেসারটা ক্যালকুলেশন করি, গামা পানির ইউনিট ওয়েট, এইচ যেই হাইটের জন্য বের করতে চাই, আর এই যে ওয়াল, এখানে আবার একটু আমি দেখাই, তোমরা ক্যালকুলেশনে দেখবা এই ওয়ালটার লেন্থ কত, 14.5 বা সামথিং। এই 14.5 ভাগ 2, 14 প্লাস 14.5 ভাগ 2, এইভাবে করেছে। এটার পিছনে প্রধান কারণ হলো এই যে ওয়ালটা, এই ওয়ালটা তো আসলে এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, কারণ আমার এই যে ছোট ওয়াল, যেটা ছোট ওয়ালটা কি করবে, এই বড় ওয়ালের অর্ধেক, আবার এই পাশের যে বড় ওয়াল তার অর্ধেককে নিতে হবে। সো আলটিমেটলি পুরো ওয়ালের লেন্থই, কিন্তু সেটা কিন্তু একটা ওয়াল থেকে আসে না, দুইটা ওয়ালের 50% করে আসে। তো এই কারণে এখানে ক্যালকুলেশনটা করেছে এইভাবে, 14.5 ভাগ 2, 14.5 ভাগ 2। ক্লিয়ার? তাহলে আমার যে কোনো লোকেশনে প্রেসার কত, ওই যেটা বললাম, সবচেয়ে বেশি প্রেসার কোথায় আসবে, গামা এইচ, এইচ যেখানে বেশি, আমার এইচ সবচেয়ে বেশি কোথায়, 6 ফিট বটমে। তাহলে গামা এইচ করেছে কত, ফোর্স পেয়েছে পাউন্ড, 5438 পাউন্ড, সেটা দিয়ে স্ট্রেস বের করেছে কত, 0.09 ইঞ্চি স্কয়ার। সেখান থেকে আমার রেইনফোর্সমেন্ট বের করেছে, আর এই 0.09 ইঞ্চি স্কয়ার হলো কি ক্যালকুলেটিভ, আর আমার মিনিমাম রেইনফোর্সমেন্ট কত,
0.12, যেটা আমরা মোমেন্টে অলরেডি কি করেছি, এই যে বের করে আসছে 0.12। সুতরাং এখানে কোনটা গভর্ন করতেছে, 0.12 আমার গভর্ন করে যাচ্ছে। আর আমি একদম বটমে গিয়ে মিনিমামে পেয়েছি, ছোট ওয়ালের বটমে মিনিমাম পেয়েছি, তার মানে এই রিজার্ভারের আমি যেখানে যাই না কেন সবগুলো রেইনফোর্সমেন্টই কি মিনিমামে গভর্ন করে যাবে। সো আমি যদি এবার একটু সেকশনে ফেরত চলে আসি, এই সেকশনে এই যে কাটা রড যেগুলো আমরা দেখতেছি, এই কাটা রড হাইট অনুযায়ী, কাটা রড হাইট অনুযায়ী এবং ওয়ালের যে কোনো ওয়ালে তার স্পেসিং কি থাকবে, সেম থাকবে। কিন্তু যদি এটা মিনিমামে গভর্ন না করতো তাহলে আমরা ওয়াল টু ওয়াল, হ্যাঁ বল। আচ্ছা, এইখানে তোমাদের ডিটেলিংটা আসলে একটা ড্রয়িং থেকে নিয়ে আসা হয়েছে। তো ওই ড্রয়িং এ অ্যাকচুয়ালি ফ্লোর টু ফ্লোর, সরি, এই হাইট টু হাইট ভেরিয়েশন ছিল, ভেরিয়েশন ছিল বলতে গেলে এরকম, স্যার লাইক মানে ধরো উপরের দিকে স্যার সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা একটু বেশি এটা লাগতেছে, ইডিট কিন্তু করা নিচের হয়েছে। দিকে কম লাগতেছে যে এইখানেও যেটা ডিটেলিং এ। ছিল যে 10 মিলি রড 6 ইঞ্চি পরপর ছিল, আর এইখানে 10 মিলি রড তোমার 10 ইঞ্চি পরপর ছিল। ক্লিয়ার? এই জন্য ফাঁকা। কিন্তু তোমাদের ল্যাব ম্যানুয়ালে যেটা দেওয়া আছে সেটা আসলে অল থ্রু সেম, এবং এটার কারণে তোমরা যদি ডিটেইলিং চেক করো তোমাদের ল্যাব ম্যানুয়ালে কিন্তু একটাই দেওয়া আছে, এই যে 10 মিলি 11 ইঞ্চি পরপর। আর তোমাদেরকে যেটা ল্যাব রিপোর্ট করতে দেওয়া হবে, তোমাদের ভেরিয়েশন চাইলে তোমরা আনতে পারো, এখন আনবা কিনা সেটা তোমাদের ব্যাপার। ইকোনমিক্যাল, এটা হলো ইকোনমিক্যাল, এটা আনাটা বাধ্যবাধকতা না, কিন্তু কারো যদি ইকোনমিক্যাল পার্সপেক্টিভে আনতে চাও সে চাইলে একটা দিতে পারো ট্রায়াল। যেমন আমার যদি, এটা আমি আগে থেকে জানতাম যে 6 ফিট হাইট মিনিমামে গভর্ন করবে, কিন্তু কারো যদি 6 না হয়ে কারো যদি এখানে 12 ফিট হয়, তার কিন্তু দেখা যাবে যে সে যদি এটাকে ভাগ করে, এরকম 12 ফিটকে যদি 6 ফিট বাই 6 ফিটে ভাগ করে নেয়, তার দেখা যাবে এই উপরের অংশটুকু মিনিমামে গভর্ন করবে, নিচেরটা কিন্তু হবে না। তো উপরের অংশটা তার হয়তোবা এইরকমই আসবে, 10 মিলি 11 ইঞ্চি পর পর আসবে, কিন্তু তার হয়তোবা নিচের রডটা 12 মিলি হয়তোবা মিনিমামে গভর্ন করে। ফর এক্সাম্পল কারো 20 ফিট আসলো হাইট, সে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট ইউজ করতে পারে। কি ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা? সে জানে যে আমার উপরের 6 ফিট থেকে 8 ফিট ইয়েতে হবে, এই মিনিমামে গভর্ন করবে, সেই ইকোনমিক্যাল ডিজাইন করার জন্য উপরে এইটা 8 ফিট শুরুতে নিয়ে নিল। আর যে বাকি 12 ফিট থাকলো, এই 12 ফিটকে আবার সে 6 ফিটের দুইটা লেয়ারে। এখন বলতে পারো যে কেন 6 ফিট, চাইলে তো আরো বেশি করা যায়। চাইলে বাবা অনেক কিছুই করা যায়, অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে সেভাবে করে তো তুমি ডিজাইন শেষ করতে পারবে না। এই গেল একটা বিষয়। আবার আরেকটা বিষয় আছে, এই যে রেইনফোর্সমেন্ট দিবা, এটার আমি একটু এইরকম করে আঁকি। এই রেইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে ইকোনমি তো করবা, কিন্তু পুরো সাইডে যদি ঝামেলা বাঁধায় দাও তাহলে আবার আরেক বিপদ আছে। ফরসে এইটা হলো 8 ফিট, আর এই দুটো ধরো 6 ফিট বাই 6 ফিট। ওকে, হরিজন্টাল রডে খুব একটা প্রবলেম হয় না, ভার্টিক্যাল রডে এটা একটা বিশাল প্রবলেম। এখন ধরো তুমি এখানে যে রড দিবা, এই রডগুলোর ভিতরে কিন্তু একটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করো, রাখলে তোমার জন্য কাজ সহজ হবে। সেটা কি? যেমন আমি ক্যালকুলেশন ছাড়াই বলতেছি, যেমন আমি একটা সামঞ্জস্যতা এরকম রাখার হয়তো চেষ্টা করতে পারি যে এইখানের যে রেইনফোর্সমেন্ট গুলো আছে, এইখানকার রেইনফোর্সমেন্ট গুলো বটমে, একদম বটমে তো মুভমেন্ট সবচেয়ে বেশি হবে। আমার টার্গেটটা হলো এমন যে এই বটমে আমি 3 ইঞ্চি পরপর রড দিয়ে দিলাম, আর এইখানে আমি দিয়ে দিলাম 6 ইঞ্চি পরপর, মানে এই যে এই জায়গায় আমার স্পেসিং 6 ইঞ্চি পরপর, এখানে আমার স্পেসিং 3 ইঞ্চি পরপর, আর এখানে আমার স্পেসিং ধরো 12 ইঞ্চি। আমি ওইভাবে রড চুজ করলাম, 100% মিলবে না, কাছাকাছি হবে, অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? তাহলে এটা যদি হয়, আর তারপরে যদি আমি এইভাবে রড সাজাই এবং এই রডটাকে যদি 3 ইঞ্চি পরপর বেঁধে যাওয়া হয়, তাহলে কিন্তু দেখো যে এই নিচের 6 ফিটে প্রতি 3 ইঞ্চি পরপর রড পাচ্ছে, উপরের 6 ফিটে কিন্তু, এটাকে যদি আঁকাটা আরেকটা ফেজে শেষ করি, উপরের যে লেয়ারটা সে কিন্তু আবার 6 ইঞ্চি পরপর পাচ্ছে, আর তার উপরের যে লেয়ার সে কিন্তু আবার কত ইঞ্চি পরপর যাচ্ছে, 12 ইঞ্চি পরপর যাচ্ছে। এই কথাটা এই কারণে বললাম, কেউ যদি এইভাবে স্পেসিং চিন্তা না করে
আচ্ছা এখানে যে স্পেসিংটা এঁকেছি এটা কি বুঝতে পারছো? যে বটমে 3 ইঞ্চি পর পর, তারপরের হাইটে 6 ইঞ্চি পর পর, তারপরের হাইটে 12 ইঞ্চি পর পর। কেউ যদি এইভাবে প্লেস করে, এখানে রডের মধ্যে গ্যাপ পাবে সে 12 ইঞ্চি, এইখানে হয়তোবা সে রডের মধ্যে গ্যাপ পাবে 6 ইঞ্চি, আর এইখানে কিন্তু সে প্রত্যেকটা রড গ্যাপ পাচ্ছে কত? 3 ইঞ্চি। ক্লিয়ার? সে কিন্তু সরি, এই 6 ইঞ্চিটা ভুল হয়েছে, এটা আসলে এই পর্যন্ত হবে না, এটা এই থেকে এই পর্যন্ত হবে। ঠিক আছে, সে কিন্তু এই পর্যন্ত পেয়ে যাচ্ছে। সে এইভাবে চাইলে স্পেসিং করতে পারে। আচ্ছা কেউ এইটা বাদ দিয়ে অন্যভাবে চিন্তা করলো, কেউ চিন্তা করলো এইভাবে যে ইকোনমি করব, কিন্তু আমি 16 মিলির রড, ওকে, লাইক হলো আমি এরকম কাটা কাটা রড না দিয়ে অল থ্রো দিব। আচ্ছা কিন্তু আমার ফিলোসফিটা কি? এই হলো আমার 8 ফিট, এই হলো আমার 6 ফিট, এই হলো আমার 6 ফিট, এবং সে অল থ্রো গ্যাপ দিল। ফর এক্সাম্পল সে গ্যাপ দিল করছে 8 ইঞ্চি পর পর। সে ফিলোসফিটা রাখলো এরকম যে আমার এই নিচ থেকে এই 6 ফিট পর্যন্ত এটা হবে 16 মিলির রড। 16 মিলি, তো 16 মিলি রড হলে রডের এরিয়া বড়, স্পেসিং এমনি অ্যাডজাস্ট হয়ে যাবে। এই 16 মিলির সাথে পরের 6 ফিট জুড়ে আমি 12 মিলির রড ল্যাপিং করে দিব। আর উপরের 8 ফিটকে আবার, যেহেতু ওখানে আরো কম স্পেসিং 8 ইঞ্চি রাখবে, এখানে করে দিবে 10 মিলি। দেখো আগের ফিলোসফি ওকে, পরের ফিলোসফি ওকে। আগের ফিলোসফিতেও কিন্তু রড যেখানে কম লাগতেছে কম দিতেছে, এখানেও কিন্তু কম লাগতেছে কম দিতেছে, ওখানে স্পেসিং দ্বারা অ্যাডজাস্ট করছো, এখানে এরিয়া দ্বারা। এই পরের মেথডের সমস্যা যেটা, সেটা হলো যে 16 সাথে 12 কে যখনই তুমি ল্যাপিং করবা, এখানে কিন্তু ল্যাপিং এর জন্য অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট লাগবে। এই প্রত্যেকটা জোড়াতে, প্রত্যেকটা রডে ল্যাপিং এর কারণে এক্সট্রা রড লাগবে। এই এক্সট্রা রডটাই তোমার তখন ওয়েস্টেজ হিসেবে কাউন্ট হবে। সো আগের ফিলোসফিতে কাজ করলে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, এই ফিলোসফিতে জিনিসটা টিকে যাবে, বাট রেইনফোর্সমেন্টের পরিমাণ বেশি লাগবে, সো জিনিসটা ইকোনমিক্যাল হবে। এগুলো কাটা বলতে আমি যেটা এই হুপ স্ট্রেস থেকে যেটা আসতেছে, এইটার স্পেসিং চাইলে চেঞ্জ করা যায়। যেমন এখানে 11 ইঞ্চি পরপর করেছি, এটার উপরে গিয়ে আমি হয়তোবা চাইলে কোনো কারণে যদি সম্ভব হয় এটা 15 ইঞ্চিও করা যাবে। তো 15 ইঞ্চি করা হবে না, এটার উপর অন্য সমস্যা আছে। মানে চাইলে এই ভেরিয়েশনটা করা যায়। এটা ওই ভার্টিক্যাল রডের মতন এতটা ঝামেলাপূর্ণ না। তবে একটা জিনিস মাথায় রাখতে হয় এই হরিজন্টাল রডের ক্ষেত্রে, কারণ এই ডিটেলিং গুলো কিন্তু আমি বারবার বলছি তোমাদের যে আমি এই এই জায়গাগুলোতে ফোকাস করব, যে ডিটেলিং গুলো কিভাবে, কারণ সাইডে শুধু দিলে হবে না, এটা মিলতে হবে। সেটা হলো আমাদের এই বি বি রডটা ক্রিটিক্যাল ছিল। ফোর্সে আমি হাইট অনুযায়ী ভেরিয়েশন করতে পারবো। এই যে রডগুলো কাটা পড়বে বা হুপ স্ট্রেসের জন্য যে রডগুলো, এইগুলো আমি হয়তো বা নিচে দিলাম 6 ইঞ্চি পর পর একটা হাইট পর্যন্ত, তারপরে আমি দিলাম 10 ইঞ্চি পর পর। এইটা বিগ ডিল না। ঝামেলাটা হয়েছে যেটায়, সেটা হলো এই ওয়ালে এই যে আমি বি রড দিচ্ছি আর এই ওয়ালে আমি যেই এ রড দিচ্ছি, এই দুই রডের স্পেসিং এর ভিতর সামঞ্জস্যতা থাকতে হবে, কারণ এই রডটা এসে কি করবে, এই জায়গায় বর্নিং হবে। সো জিনিসটা এমন হতে পারে যে বি রড 12 মিলি 6 ইঞ্চি পর পর, আর এ রডটা 10 মিলি 6 ইঞ্চি পর পর। এইভাবেও জিনিসটা অ্যাডজাস্ট হতে পারে, এটাও কারেক্ট, কিন্তু একই স্পেসিং। অথবা কিছুক্ষণ আগে যে কথাটা বলে আসলাম, লাইক বি রড 10 মিলি পর 10 মিলি রড হয়তোবা 4 ইঞ্চি পর পর, এটা তো রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এখানে 10 মিলি রড 8 ইঞ্চি পর পর, যাতে একটা রডের পর একটা রড, কিন্তু এই যে এ এবং বি ওয়ালের রড, এই দুইটা রডের ভিতরে কিন্তু সামঞ্জস্যতা থাকতে হবে। এই সামঞ্জস্যতা না রেখে যদি যা খুশি তাই দাও, সাইডে কিন্তু কাজ মিলাতে পারবে না। সো এই জিনিসগুলো আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা ডিজাইন পারি, কিন্তু ডিজাইনগুলোর আচ্ছা
তো আমাদের ওয়ালটা মোটামুটি ভাবে ডিজাইন হয়ে গেল। এখন আমাদের যেটা হলো, এই রিজার্ভারের একটা টপ স্ল্যাব আছে, একটা বটম স্ল্যাব আছে। তো টপ স্ল্যাবটা হলো সেলফ ওয়েটের জন্য ডিজাইন হবে, আর বটম স্ল্যাবটা পানির লোডের কারণে ডিজাইন হবে। তো আমরা যদি এই স্ল্যাব ডিজাইনে আসি, আমরা এখানে অ্যাজ পার কোড বিভিন্ন ধরনের স্ল্যাবের মিনিমাম থিকনেস বের করার ফিলোসফি জানি। তো এখান থেকে আমরা আসলে কোনোটাই হুবহু মিলবে না, বাট সিম্পলি সাপোর্টেড যেটা, এটাতে মোটামুটি ভাবে থিকনেস ভালো আসে, মানে কম্পারেট, সেই জন্য এইটাকে আমরা কনসিডার করে এই যে দেখো 4.5 ইঞ্চি ধরে নিছি। তারপরে সেলফওয়েট, তোমরা যেহেতু স্ল্যাব ডিজাইন করে আসছো, সেলফওয়েট নিয়ে নিছে। আচ্ছা, এখানে যে ফিলোসফিটা ফাংশনাল, সেটা হলো এখানে ডিফ্লেকশন মেথডটা ব্যবহার করছে। তো ডিফ্লেকশন মেথডটা হলো, তোমরা জানো, তারপরে একটু ব্রিফ করি। আমরা যখন একটা স্ল্যাব ডেভেলপ করি, এই স্ল্যাবের ডিফ্লেকশন সবসময় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় সেন্টারে, অলওয়েজ, লেন্থ যাই থাকুক না কেন, অলওয়েজ। এটা যদি আমার এল এ হয়, আর এটা যদি আমার এল বি হয়, যাই হোক না কেন, ডিফ্লেকশন হবে সেন্টারে। এটার পেছনে কারণ হলো যে এই যে এই ডিরেকশনে যে স্ট্রেসটা যাচ্ছে, এই যে ধরো এই ডিরেকশনে যেটা যাচ্ছে, এটা লোড এবং স্ট্রেসের গুণফল, আর এই ডিরেকশনে লোড এবং স্ট্রেসের গুণফল সমান। তার মানে এই ডিরেকশনে যে লোড যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডাব্লিউ এ, আর এইদিকে যে লোডটা যাচ্ছে এটাকে বলা হয় ডাব্লিউ বি। অ্যাকচুয়ালি যেটা হয়, ডাব্লিউ এল সরি এল এ ইন্টু ডাব্লিউ এ, এদের গুণফল, আর এল বি ইন্টু ডাব্লিউ বি, এদের গুণফল সমান হয়, এবং এটার কারণে ডিফ্লেকশন সেন্টারে হয়। এবং এর কারণেই কিন্তু আমরা যে শর্ট ডিরেকশনে লোড বেশি ট্রান্সফার ধরে নেই, যে ওইদিকে লোড বেশি ট্রান্সফার, মোমেন্ট ওইদিকে বেশি আসে। তার ফিলোসফিটা হলো লেন্থ কম, সো লোড বেড়ে গিয়ে জিনিসটা অ্যাডজাস্ট হয়। সো এখান থেকে আমরা যে ডিফ্লেকশনের সূত্র দেখতে পাচ্ছি, যে আমাদের বোথ দ্য কেসেস ডিফ্লেকশন সেম হবে। তো ডিফ্লেকশন সেম থেকে আমরা যদি এখান থেকে ফিলোসফিতে চলে আসি, ডাব্লিউ এ ইকুয়াল টু ডাব্লিউ বি এল বি। সো এই যে একটা ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই আরেকটা ডিরেকশনের লেন্থ, এবং এইটাই যদি, কথার কথা, আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের কি জানি, সূত্র কি জানি, যে যদি 2 বা 2 এর অধিক হয়, আমি ফোর্সে যদি 2 বসাই, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 16 হবে। 16 হবে মানে হলো ডাব্লিউ এ ইকুয়াল টু 16 ডাব্লিউ বি। দ্যাট মিনস আমার লং ডিরেকশনে যেই পরিমাণ লোড ট্রান্সফার হয় শর্ট ডিরেকশন, এখানে ডাব্লিউ বি হলো লং ডিরেকশন, আমার লং ডিরেকশনে যে পরিমাণ লোড ট্রান্সফার হবে, আমার শর্ট ডিরেকশনে তার 16 গুণ কি হবে, লোড ট্রান্সফার হবে। বা যদি একটু অন্যভাবে বলি, আমার স্ল্যাবে আমি যে লোডটা প্রোভাইড করব, তার 17 ভাগের 16 ভাগই এই ডাব্লিউ এই এ ডিরেকশনে যাবে, মানে শর্ট ডিরেকশনে যাবে, আর 1 ভাগ যাবে হলো লং ডিরেকশনে। এই কারণে আসলে স্ল্যাব যখন ওয়ান ওয়ে স্ল্যাব হয়, আমরা লং ডিরেকশনের জন্য ডিজাইন করি না, আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশনের জন্য ডিজাইন করি। শর্ট ডিরেকশনের জন্য ডিজাইন করে যা আসে দেই, আর লং ডিরেকশনটা আমরা বলে নেই যে এটা মিনিমাম হবে, কারণ ওই 17 ভাগের 16 ভাগের জন্য যা থিকনেস আসবে, ওইটা মিনিমাম দিয়ে এক ভাগ এমনি গভর্ন করে যাবে। তো যাই হোক, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, আমি আর ওগুলো ডিটেইলে যাচ্ছি না, অল্প একটু জাস্ট হিন্ট দেওয়া দরকার ছিল, দিলাম। তো আমাদের এই প্রজেক্টে তাদের রেশিও করে এটা কত, 15 পয়েন্ট সামথিং। তো আমরা এই যে এখান থেকে ডাব্লিউ এ আর ডাব্লিউ বি এর একটা রিলেশন পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই যে টোটাল লোডটা কোন ডিরেকশনে কত ট্রান্সফার হবে পেয়ে গেছি। এখানে ফ্যাক্টর, তো ফ্যাক্টরের ক্ষেত্রে আবারও একই কথা, আমরা যেহেতু নতুন বিএনডিসি অনুযায়ী আছি, আমাদের ডেড লোড 1.2, লাইভ লোড 1.6 হবে। তো এখানে এই যে লাইভ লোডের ক্ষেত্রে দেখো, এটা হলো ওকে, এলে আর পার স্কয়ার ফিটে লোড পেয়ে গেছি। আর মোমেন্ট কোফিশিয়েন্ট, এই যে পজিটিভের জন্য কত, 1/14, আর নেগেটিভের জন্য কত ছিল, আমরা স্টিয়ারে করে আসছিলাম 1/9 আর 1.24। এখন স্ল্যাবের দুইটাই তো এক্সটেরিয়র, সো দুইটাই এক্সটেরিয়র মানে কত, 1/24 হবে বোথ দ্য কেসেস। সেখান থেকে যে মিনিমাম রেইনফোর্সমেন্ট বের করছে, বের করে রেইনফোর্সমেন্ট এই, আচ্ছা, তো এইখান থেকে আমাদের মোমেন্ট বের করে থিকনেস চেক করে মিনিমামে গভর্ন করে কিনা, জাস্ট এটা ক্রস চেক করে দিচ্ছি রেগুলার আরসিসি। আমি আর এখানে কনফিডেন্স যাচ্ছি না। এখানে জাস্ট একটা সিম্পল জিনিস, সেটা হলো আমাদের টপ স্ল্যাব, আর টপ স্ল্যাব তো মিনিমামে গভর্ন করবে, যেহেতু শুধুমাত্র সেলফ ওয়েট, ওটার ক্যালকুলেশনের দরকার নেই, বটম স্ল্যাবের ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। টপ স্ল্যাবে যেটা হয়, আমাদের একটা ইন্সপেকশন পিট দিতে হয়, মানে একটা ওপেনিং রাখতে হয়।
তাহলে এই যে ওপেনিংটা রাখতে হয়, এই ওপেনিংটা সাধারণত আমরা 2 ফিটের বেশি রাখি না, অনেক ক্ষেত্রে 20 ইঞ্চি পর্যন্ত, 20 ইঞ্চি রাখা উচিত না, মিনিমাম 2 ফিট রাখা উচিত, যাতে একটা মানুষ ইজিলি নামতে পারে। তাহলে এই 2 ফিট ওপেনিং এর চারোদিকে, 2 ফিট ওপেনিং এর চারোদিকে দুটা করে রড, যেটা আমার এই স্ল্যাবের মেইন বার হিসাবে ব্যবহার হয়েছে, এটা প্রোভাইড করা হয়। এখন এইটা ধরো নর্মাল প্র্যাকটিস আমরা এটা করি ছোটখাটো ওপেনিং এর ক্ষেত্রে, কিন্তু বড় ওপেনিং এর ক্ষেত্রে লাইক হলো তুমি একটা হল রুম ডিজাইন করতেছো বা তুমি একটা মসজিদ ডিজাইন করতেছো, একটা স্প্যান আছে 30 ফিট বাই 30 ফিট, তার মাঝখানে 15 ফিট বাই 15 ফিটের একটা ওপেনিং, তখন কিন্তু এই ফিলোসফি কাজ করবে না। এইটা তোমরা যেমন তোমাদের বিএনপিসি কোডের পার্ট 6 এর চ্যাপ্টার 6 এও পাবা, আবার তোমরা আরসিসির জন্য যে নিলসনের বই পড়ো, সেই নিলসনের বইয়েও ওপেনিং ইন স্ল্যাব এইভাবে বলে দেওয়া আছে। সেখানে ওপেনিং এর সাইজ মানে পুরো স্ল্যাবের রেসপেক্টে ওপেনিং এর সাইজ, ওপেনিং এর লোকেশন অনুযায়ী কোফিশিয়েন্ট থাকে, ওই কোফিশিয়েন্ট দিয়ে রেইনফোর্সমেন্ট বের করে এটা টপ লেয়ারে প্রোভাইড করতে হয়। আর এই ছোটখাটো স্ট্রাকচারে আমরা এই ঝামেলায় যাই না, মানে ছোটখাটো ক্ষেত্রে জাস্ট মেইন বারকে এখানে 10 মিলি রড, মেইন বার দুইটা করে 10 মিলি রড 3 ইঞ্চি পর পর চারদিকে প্রোভাইড করে দেওয়া হয়। আচ্ছা, আর এটা যদি কেউ প্রোভাইড না করে জাস্ট স্ল্যাবের রডটাই কন্টিনিউ করে, এই ফলে স্ল্যাবটা কলাপস করবে না, কিন্তু হ্যাভ এ পসিবিলিটি এই যে ওপেনিং থাকে, এই ওপেনিং এর চারপাশে ইন এ লং রান কিছু ক্র্যাক ডেভেলপ করে, কারণ এই খালি একটা জায়গা ফাঁকা, তো এই ফাঁকা জায়গা লোডের কারণে একটা টুইস্টিং মোমেন্ট ডেভেলপ করে, মানে এরকম একটা টর্শন ডেভেলপ করে এই জায়গাতে। ওইটার কারণে অনেক সময় টপে যদি রেইনফোর্সমেন্ট না থাকে কিছু ক্র্যাক লং রানে ডেভেলপ হতে পারে। আর ওপেনিং থাকার কারণে অনেক সময় যেটা হয় রড গুলো একদম কাছাকাছি থেকে নেওয়া যায় না, সুতরাং রডেরও কিছুটা ল্যাকিংস থাকে। সো এইগুলো সব বিবেচনায় জাস্ট টপ লেয়ারে দুটো দুটো করে চারদিকে রড বেঁধে দিলেই হয়ে যায়, এটা নর্মাল প্র্যাকটিস। আর বড় ওপেনিং হলে তোমাদের তো আমি রেফারেন্স। আচ্ছা, এখন ফিলোসফি যেটা সেটা হলো এটা যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার না হয়ে, সরি ওভারহেড ওয়াটার রিজার্ভার না হয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার হয়। অ্যাকচুয়ালি যে কোনো এলিমেন্ট আমাদেরকে ডিজাইন করতে হয় তার ক্রিটিক্যাল অবস্থার জন্য। তো ওভারহেড ওয়াটার রিজার্ভারটা ক্রিটিক্যাল হয় যখন ওভারহেড ওয়াটার রিজার্ভারটা পানি দ্বারা ফিল আপ থাকে। ওকে, সো পানি দ্বারা ফিল আপ ছিল, প্রেসার ক্যালকুলেশন করেছি, কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারটার ক্ষেত্রে কি হবে, বাহির থেকে সয়েল প্রেসার থাকবে আর ভিতর থেকে পানির প্রেসার থাকবে। সুতরাং আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যখন পানি দ্বারা ফিল আপ থাকবে তখন বরঞ্চ এটা কি থাকবে, আমার আরো সেফ সাইডে থাকবে। আর যখন এটা পানি থাকবে না, পুরোপুরি খালি থাকবে, তখনই এটা ক্রিটিক্যাল হবে, তখন এই ওয়ালের উপর শুধুমাত্র বাহিরের সয়েলের প্রেসারটা কাজ করবে। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যখন ডিজাইন করবো ওয়ালগুলো, তখন পানির প্রেসার না সয়েলের প্রেসার। তো তোমরা অলরেডি 3.1 3.2 তে শিখে আসছো ল্যাটারাল আর্থ প্রেসার কিভাবে ক্যালকুলেশন করতে হয় অ্যাক্টিভ কন্ডিশনে, সয়েলের যে প্রেসার আছে, এবং এটাও ট্রায়াঙ্গেলই হবে। সয়েলও কি করে, ট্রায়াঙ্গেলই স্ট্রেস দিবে, সয়েলও ট্রায়াঙ্গেলে স্ট্রেস দিবে। সো পানির মতনই ফিলোসফি, বাট প্রেসারটা ক্যালকুলেশন করবো সয়েলের যখন এটা খালি থাকে। আর ওয়াটার রিজার্ভারের ক্ষেত্রে আমার ওয়ালের মেইন রেইনফোর্সমেন্টটা হয়েছিল কোথায়, ইনার ফেজে, আর এইটার ক্ষেত্রে আমার মেইন রেইনফোর্সমেন্ট হবে আউটার ফেজে। আচ্ছা, এখন যে ফিলোসফিতে আসছি সেটা হলো যে এটা আমরা ক্যান্টিলিভার করে করেছি, ক্যান্টিলিভার ছাড়া অন্য কিছু করতে পারতাম কিনা। যেমন অন্য কিছু করা যেত কিরকম, লাইক হলো এইখানের যে কলামটা ছিল এই কলামটাকে এখানে ছেড়ে না দিয়ে এই কলামটাকে অল থ্রো কন্টিনিউ করা যেত, এই কলামটাকে অল থ্রো কন্টিনিউ করে দিয়ে, এই কলামটাকে অল থ্রো কন্টিনিউ করে দিয়ে আবার এদের মাঝখানে এরকম বিম সাপোর্ট করা যেত। এখন এদেরকে যদি এরকম বিম সাপোর্ট করে দিতাম কলাম কন্টিনিউ করে, তাহলে এটা তো আসলে দেখো এই মধ্যবর্তী জায়গাগুলো কিন্তু এক একটা স্ল্যাবের মতন বিহেভ করতো। তো স্ল্যাবের যত সূত্র জানি আমরা, স্ল্যাব তো ওয়ান কাইন্ড অফ বিম, তো সেটার যত সূত্র জানি সবচেয়ে বেশি সূত্রও কিন্তু 1.9, আর আমরা যেটা ক্যান্টিলিভার করে কাজ করেছি সেখানেও কিন্তু আমার ভ্যালু কত 1.2। সো আমরা যে ক্যান্টিলিভার মেথডে ডিজাইন করেছি এইটাই সর্বোচ্চ মুভমেন্ট আসে, এইটা ছাড়া অন্য যেই মেথডই করি না কেন সেখানে কিন্তু মোমেন্ট কত আসবে, কোফিশিয়েন্টটা সর্বোচ্চ কোফিশিয়েন্ট হলো সেটা 1.9 আসবে। এখন ঘটনা যেটা হয়েছে, একটা 6 ফিট 8 ফিট পর্যন্ত ওয়াটার রিজার্ভারের আমরা জানি যে সর্বোচ্চ মোমেন্ট আসতে পারে ক্যান্টিলিভারে, সেটা ধরেও যদি ডিজাইন করি তারপরেও মিনিমামে গভর্ন করবে। তো যদি করে আমাকে অযথা, তাহলে এই যে কলাম বিম এর খরচটা তো করার দরকার নেই, এটা না করে বরঞ্চ আমি কি করতে পারি, আমি এটা অ্যাজ ইউজুয়াল ওয়েতে ক্যান্টিলিভার হিসেবে ডিজাইন করতে পারি।
এখন কারো হলো এই একটা ট্রিটমেন্ট প্ল্যান করতেছে, তার হাইটটা কত 30 ফিট, এখন সে যদি ক্যান্টিলিভার করে কাজ করতে যায় তার হয়তো ওয়ালের থিকনেসই চলে আসবে 5 ফিট থিকনেস। এখন 5 ফিট থিকনেস তো ফিজিবল না। তো সে তখন কি করবে, সে তখন এরকম কলামটাকে রেইজ করে বিম দ্বারা কানেক্ট করে এইগুলাকে হয়তোবা 10 ফিটের আলাদা আলাদা স্ল্যাব সেগমেন্টে ভাগ করে দিবে, এবং তখন এই যে কনভেনশনাল ইন্টেরিয়র ফেজ না এক্সটেরিয়র ফেজ এরকম চিন্তা করবে, চিন্তা করে কোফিশিয়েন্ট করে মোমেন্ট বের করলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে ওয়ালের থিকনেস হয়তোবা 6 ইঞ্চিতেই গভর্ন করে যাবে। তো সেই ক্ষেত্রে ক্যান্টিলিভার ওয়াল না দিয়ে একটা স্ল্যাবে কনভার্ট করে নিয়ে ডিজাইন করলে সেটাই তখন তাদের সেই পার্সপেক্টিভ